হবে। এনআরসি যেমন চালু করতে হবে, ঠিক তেমনি তাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে। নাগরিকত্ব ছাড়া চলতে পারে না এনআরসি। দীর্ঘ আন্দোলনের ফসল সিএএ আইন সারা ভারতবর্ষব্যাপী চালু হওয়ার ফলে উপকৃত হবেন ধর্মীয় উৎপীড়নের কারণে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান ছেড়ে পালিয়ে আসা সংশ্লিষ্ট দেশসমূহের সংখ্যালঘু হিন্দু, বিশেষ করে নমশূদ্র, মতুয়া সহ 6টি সম্প্রদায়ভুক্ত উদ্বাস্তু পরিবারগুলি, যারা দীর্ঘদিন এদেশে বাস করেও প্রকৃত নাগরিকত্ব না পাওয়ায় দরুন এখনও বহির্বিশ্বে সম্পর্ক স্থাপনে পাসপোর্ট করতে গেলে 1971 সালের আগে এদেশে বসবাস করার সপক্ষে দলিল দেখাতে অপারগ হয়ে পড়েন। এই নিপীড়ন সহ গ্লানি থেকে মুক্তি পেতে ভারতীয় জনতা পার্টির আন্দোলন দীর্ঘদিনের। এক্ষেত্রে বিশেষ করে নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বনগাঁও লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর, হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কবিয়াল অসীম সরকারের ভূমিকা অপরিসীম। এদের মধ্যে বিশেষ করে রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা এই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তা সর্বজনবিদিত। সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণের পর থেকেই বিষয়টি নিয়ে আন্দোলনমুখী ছিলেন জগন্নাথবাবু এবং সাংসদ হওয়ার পর আন্দোলনের গতি প্রকৃতি আরও ঝাঁঝালো হয়। আর যথার্থ প্রমাণ মিলেছিল 2019-এ। জগন্নাথবাবু প্রথমবারের সাংসদ হয়ে সংসদ কক্ষে 0 আওয়ারে সিএএ সপক্ষে তার জ্বালাময়ী ভাষণ প্রসঙ্গ বিরোধী রাজনৈতিক দলগুলির হাজারো বাধাকে উপেক্ষা করে সিএএর সপক্ষে ভাষণে স্তব্ধ করে দিয়েছিলেন সংসদ কক্ষ জগন্নাথ সরকার। লোকসভার স্পিকার ওম বিড়লা সহ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত তাজ্জবনে মুগ্ধ হয়ে শুনছিলেন সেই বক্তৃতা। আর স্বভাবতই সিএএ আইন পাশ হওয়ার পর থেকে এই সাফল্যে বেশি খুশি হয়েছিলেন জগন্নাথবাবু। ভারত সরকারের পক্ষ থেকে সেই নির্দেশিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হওয়ার পর থেকেই জগন্নাথবাবুর মধ্যে যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে জেলার একাধিক কর্মসূচিতে তা অনুমেয়। আমরা নির্বাচিত কিছু অংশবিশেষ আমজনতার দরবারে তুলে ধরছি। আমার নির্বাচনী ক্ষেত্র বাংলাদেশ সীমানাবর্তী এলাকা হওয়াতে ওখানে 71-এর পর থেকে অত্যাচারিত ধর্মীয়ভাবে যারা এপারে আসছে, এপারে এসে হয় কংগ্রেস না হয় সিপিএম, এখন তৃণমূলকে তোলা দিয়ে অবৈধভাবে কেউ কেউ নাগরিকত্ব হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, এদেরকে সঠিকভাবে নাগরিকত্ব এখনো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। করার জন্য অনেকেই কৌশল নিয়েছে, কারণ আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী যেভাবে নাগরিকত্বের অধিকার উদ্বাস্তুদের দিয়েছে, অন্য দলগুলো সেটা মেনে নিতে পারছেন না। আমরা দেখেছিলাম একদম গুজরাটের এক প্রান্তের মুখ্যমন্ত্রী, তার ভারতবর্ষের মানুষ সম্পর্কে কত ধারণা। পূর্ব প্রান্তের এক সমাজের সম্পর্কে তিনি প্রথম ভেবেছেন। প্রথমে আমরা দেখলাম কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে এসে প্রথম তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে 2014-এর আগে পর্যন্ত যে সকল উদ্বাস্তু মানুষ ভারতবর্ষে এসেছে তাদেরকে আমি প্রধানমন্ত্রী হলে নাগরিকত্ব দেব। আমরা সেদিনকে দেখেছিলাম মানুষকে বিভ্রান্ত করার জন্য তিনি যে কথা বলেছিলেন অপব্যাখ্যা করা হয়েছিল। তবু তিনি কথা রাখার চেষ্টা করেছিলেন। পার্লামেন্টে 2014 সালের লোকসভায় আমরা সংখ্যাগরিষ্ঠতা ছিলাম, সেই সংখ্যাগরিষ্ঠতা অনুসারে মোদীজি কথা দিয়েছিলেন, তিনি আইন রূপে পাশ করার জন্য পেশ করেছিলেন, লোকসভায় পাশও হয়েছিল। কিন্তু ওই সময় আমাদের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা ছিল না, সেই কারণে বিলটি সিলেক্ট কমিটিতে দীর্ঘদিন রেখে বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তীকালে আমি পার্লামেন্টে যখন গেলাম 2019 সালে
রানাঘাটের লোকেরা, রানাঘাট লোকসভার ভোটাররা ইতিহাস তৈরি করে 15 দিনের ব্যবধানে আমাকে যে জয়লাভ করিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, আমি জানি এখানকার বেশিরভাগ মানুষ পিছিয়ে পড়া সমাজের মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া, সামাজিকভাবে পিছিয়ে পড়া, তাই তারা অত্যাচার সয়ে ওপার বাংলার মাটিকে ভালোবেসেছিল। কিন্তু দেখা গেছে পরবর্তীকালে 71-এর পর দেশটি আবার পুনরায় যখন ইসলামিক কান্ট্রি হয়ে যায়, অত্যাচারিত মানুষেরা একে একে উদ্বাস্ত হয়ে, সর্বহারা হয়ে, ইজ্জত খুইয়ে, অর্থ খুইয়ে তারা এপারে এসে শ্রমজীবীর কাজ করতে বাধ্য হয়। কোথায় রেল লাইনের ধারে, কোথায় সরকারি জায়গায় ঝুপড়ি করে তারা বসবাস করতে থাকে, কিন্তু তাদের কথা কেউ ভাবেনি। অথচ আর সেই কারণেই আমি একজন, যদিও অনেক আগেই বাবা মা এসেছিলেন ওই 71-এর বহু আগে, তবু উদ্বাস্তুদের যন্ত্রণা বাবার মুখে, মায়ের মুখে শুনে আমার উপলব্ধি ছিল। তাই পার্লামেন্টে যেদিনকে প্রথম আমি লটারিতে 2 মিনিট বলার সুযোগ পেয়েছিলাম, এই উদ্বাস্তুদের নাগরিকত্বের পক্ষে আমি সওয়াল করেছিলাম। আর সেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014-র আগ পর্যন্ত নাগরিকত্ব দিতে চেয়েছিলেন। আমি দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে, তার বিরোধিতা করে আমি সেদিনকে পার্লামেন্টে বলেছিলাম, কেন 2014? কেন আজকের দিন পর্যন্ত আসা উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে না? কারণ তারা সবাই ওপার বাংলারই বেশিরভাগ বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ। তারা এপারে এসে নাগরিকত্ব পাচ্ছিল না, উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছিল। অথচ তাদের পূর্বপুরুষেরা ওই বাংলাদেশ তথা সমগ্র ভারতবর্ষের স্বাধীনতার জন্য মুভমেন্ট করেছিল। বাংলার বাঙালি ভারতবর্ষের মধ্যে সবচাইতে জন আন্দোলন এবং ইংরেজদের ত্রাসের কারণ হয়ে উঠেছিল। তাই তাদেরকে আমরা দেখেছি বেশি আন্দামানের জেলের সেলে রাখা হয়েছিল। তারা অনেকেই গুলি খেয়ে ফাঁসি কাটে প্রাণ দিয়েছে, কেউ সারা জীবন জেল খেটেছে। তাদের মধ্যে আমি উল্লেখযোগ্য নামগুলো বলছি, ওপার বাংলায় যাদের বাড়ি। 71 সালের ইন্দিরা মুজিব চুক্তির কারণে ওপার বাংলা থেকে ধর্মীয়ভাবে এসে কেন এখানে নাগরিকত্ব পাবে না? যে বাংলা সমাজের জন্য, বাঙালির জন্য আজকে স্বাধীনতা আন্দোলন সবচাইতে জোরদার হয়েছিল, বাংলার যুবকরা ফাঁসি কাটে জীবন দিয়েছিল, সেই বাঙালি সমাজের মানুষ এখনো ভারতবর্ষে কেন নাগরিকত্ব পাবে না? রোহিঙ্গারা অবৈধভাবে নাগরিকত্ব পাচ্ছে, তাদের দাবি হচ্ছে এখানে পার্লামেন্টে বসে। অথচ যাদের জন্য স্বাধীনতা, দ্বিজাতি তত্ত্বে দেশভাগ, আর সেই ওখানকার যে হিন্দু সমাজ এবং বৌদ্ধ জৈন সমাজ, কেন ভারতবর্ষে তারা নাগরিকত্ব পাবে না? কেন তারা এখানে পাসপোর্ট পাবে না? 40 বছর ধরে বয়স করার পর কেন তারা নাগরিকত্ব পাবে না? কেন তারা এনআরসির ভয়ে ভীত হয়ে কোথায় যাবে? তাদের কোনো স্থান নেই। এর পাকা ব্যবস্থা করতে হবে। এনআরসি যেমন চালু করতে হবে, ঠিক তেমনি তাদের উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে হবে। নাগরিকত্ব ছাড়া চলতে পারে না এনআরসি।